সুপার কন্ডাক্টিভিটির যে বিসিএস থিওরিটা আজকে একটু মূলত ডেফিনেশন টাইপ দেখবো, এবং কেন এই বিসিএস থিওরি আসলো বা কি প্রয়োজন ছিল সেটা জানবো। পরবর্তীতে সেটা সলিউশনের জন্য হয়তো নেক্সট একটা লেকচার লাগবে, ওইটা একটু বড় আছে। একটা কুপার পেয়ার সম্পর্কে আমরা আজকে একটু জানার চেষ্টা করব, ওই বিসিএস এর যে কুপার ওনার আর কি। তো যাই হোক, এখন হচ্ছে কিছু বেসিক জিনিস একটু আলোচনা করতে চাচ্ছি। তো আমি এই স্ক্রিন শেয়ারটা কি দেখা যাচ্ছে? জি স্যার। গুড। তো তোমাদের আমি এই ইয়েগুলো দিয়েছিলাম এর আগে ক্লাসেই। তো আজকের ক্লাসে আমরা কয়েকটা বেসিক জিনিস আলাপ করি। একটা হচ্ছে যে আমরা যখন এই ফোর্থ ইয়ার সাইকেল মেকানিক্স করছি, ইভেন সলিড স্টেট ফিজিক্সে, ওইখানে ইলেকট্রনের কিছু বিষয় নিয়ে আলোচনা করছি বা ওইখানে পড়াশোনা করছি। তো একটা জিনিস ছিল তোমার, সেটা আমি যদি তোমাদের একটু ড্র করে দেখাই। আচ্ছা, এই জায়গাটা একটু ফাঁকা আছে, আমি একটু দেখাই। তোমাদের এরকম একটা জিনিস ছিল, এক মিনিট। দেখা যাচ্ছে লাইনটা যে ড্র করছি দেখা যায়? জি স্যার। তো এরকম একটা জিনিস পড়ছো at 0 কেলভিনে, এইদিকে ছিল হচ্ছে নাম্বার, এপসাইলন ছিল আর কি। আচ্ছা, আমি দিই আপাতত, সরি একটু। এদিকে ধরো এপসাইলন ছিল বা ই, আর এদিকে ছিল আমার ই, আর এই পয়েন্টটা ছিল আমাদের কি ছিল মনে আছে? ক্রিটিক্যাল টেম্পারেচার। হ্যাঁ, এরকম ছিল ফার্মি এনার্জি লেভেল আর কি। তো এটা ছিল আমাদের, যখন তোমাদের মনে পড়ে কিনা, সে হচ্ছে টি সমান 0 কে। তো এটা ছিল ফার্মি ডিরেক্টর 6 এর ওই নাম্বার অফ ফার্মিয়নস হচ্ছে আমার এক্স লেভেল, বা এটা তুমি বলতে পারো যে কনফিগারেশন নাম্বার, কনফিগারেশন অফ ইলেকট্রনের। এইদিকে ছিল নাম্বারটা, আর এইদিকে ছিল এনার্জি, আর ইএফটা ছিল ফার্মি এনার্জি লেভেল। আর যখন তোমার ওই টেম্পারেচার যখন একটু বাড়া শুরু করলো, হ্যাঁ, তখন কিন্তু এই জিনিসটা এখানে আঁকা যাবে কিনা, আমি একটু ফোঁটা দিয়ে দিয়ে যে এই যে এরকম ছিল না, মনে পড়ে? সেটা ছিল টি গ্রেটার দেন 0। তার মানে এটা ফিজিক্যাল মিনিংটা কি ছিল? ফিজিক্সটা ছিল যে এট টি ইকুয়ালস টু 0 কে আমাদের ম্যাক্সিমাম অকুপাইড লেভেল অফ ফার্মিয়নস আর কি। ফার্মিয়ন দ্বারা যে ম্যাক্সিমাম অকুপাইড লেভেলটা ছিল ফার্মি এনার্জি, মানে এর বাইরে কোনো ইলেকট্রন ছিল না, মানে ওই পর্যন্ত আমাদের
ইএফটা ছিল এখানে। সরি, এই তার মানে আমি যদি এইভাবে চিন্তা করি বিষয়টা, ও আমি তো ইয়ে করলাম না, অন করলাম না। আচ্ছা, এইখানে তার মানে T=0 কেলভিনে হচ্ছে আমার ফার্মি এনার্জির স্টেপ ফাংশন বলে, মানে ইএফ এর গ্রেটার দেন ইএফ নো ইলেকট্রনস, হ্যাঁ, বা নো ফার্মিয়নস এক্সিস্ট। তুমি দেখো যে মানে সব আনঅকুপাইড, আর ম্যাক্সিমাম অকুপাইডটা হচ্ছে ফার্মি এনার্জি লেভেল যেটা আমরা বলি ইএফ। তাহলে আমি যদি এইভাবে চিন্তা করি, এই যদি এইভাবে লেভেল চিন্তা করি, ধরো এইভাবে চিন্তা করি, আসলে বাস্তবে এনার্জি লেভেল তো এরকম না, অনেকটা প্যারাবোলিক শেপ, তাই না? আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তো এরকম ঠিক না, মানে এইগুলাতে ইলেকট্রন থাকে, এই লেভেল গুলোতে ইলেকট্রন থাকে, এবং অ্যাকর্ডিং টু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, মানে নো টু ইলেকট্রনস ক্যান বি ইন দ্য সেম স্টেট, কোনো একটাতে থাকতে হবে না। তার মানে তুমি যদি এইভাবে চিন্তা করতে পারো যে এখানে হয়তো একটা ইলেকট্রন যদি তুমি চিন্তা করো, এখানে একটা ইলেকট্রন চিন্তা করতে পারো, সরি আমি একটু বড় করে দিই এটা সুন্দর, এরকম চিন্তা করতে পারো, এরকম চিন্তা করতে পারো। আচ্ছা, এখন ধরো তাহলে এটা ছিল যখন টেম্পারেচার বাড়লো, তো আমাদের সুপার কন্ডাক্টরের দিকে আমরা আসতেছি। টেম্পারেচার বাড়লে কি হয়, যে নিয়ার ফার্ম এনার্জি লেভেলের যে ইলেকট্রন গুলো থাকে, নিয়ার ফার্ম এনার্জি, তো সেই ইলেকট্রন গুলো একটু তো তোমার টেম্পারেচার বাড়লে সে থার্মালি এক্সাইটেড হয়, মানে সে কিছু এনার্জি, মানে যেই টেম্পারেচার কারণে কেটি যে থার্মাল এনার্জিটা সে গেইন করলো, সেই কারণে তার আগের লেভেলে তো থাকার কথা না। তাহলে কি হবে, যে মোস্ট মানে ফার্ম এনার্জি লেভেলের কাছাকাছি যে লেভেল গুলো, সেই ইলেকট্রন গুলো কি করে এইদিকে চলে যায়, সেগুলো হচ্ছে এইদিকে, আমি যদি এরো দিয়ে দেখাই, এইভাবে চলে যায়, ঠিক আছে? তো এই সেই ইলেকট্রন গুলা, কারণ ওই অন্যগুলা তো, আর অন্যগুলা কি হবে, এই পাশের ইলেকট্রন গুলো এনার্জাইজড হবে, সো একটা শিফটিং হবে, ওই ইলেকট্রন গুলো আসবে, মাঝামাঝি থাকতে পারবে না কোনো। তারা তারা বিভিন্ন এনার্জি অ্যাকর্ডিং টু দেয়ার এনার্জি কতটুকু অ্যাবজর্ব করলো ফ্রম থার্মাল, সেই হিসাবে তারা এনার্জি লেভেল গেইন এনার্জিটা পার্টিকুলার লেভেলে যাবে, কিন্তু কারোর সাথে অবস্থান করবে না, কারণ এটা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মানে মেনে চলে। সেই হিসাবে নিয়ার ফার্ম এনার্জি লেভেলের, হ্যাঁ, তো এই জিনিসটা এইভাবে দেখানো হয়েছে যে এই নাম্বারটা এই কারণে আস্তে আস্তে, হ্যাঁ, তোমার এই এরকম হয়ে যায়, এই যে এইভাবে গিয়ে এই জিনিসটা এইভাবে চলে আসে, ঠিক আছে? এই তো এইটা কিন্তু আমাদের একটা আইডিয়া আছে। এখন ধরো তাহলে আমাদের সুপার কন্ডাক্টর যারা এদের টেম্পারেচারটা কেমন? এদের টেম্পারেচারটা হচ্ছে তোমার কত, T=, অ্যারাউন্ড 4 কেলভিন বা আছে এরকম, এটা 4.2 সামথিং মনে হচ্ছিল মার্কারির জন্য। তো তুমি চিন্তা করো, তার মানে সরি, এই টিটা হচ্ছে টি না, মানে টিসি আর কি, ঠিক আছে? ধরো এরকম বা অ্যারাউন্ড দ্যাম, ঠিক না, ওইরকম। তার মানে ইলেকট্রন গুলো নিয়ার ফার্ম এনার্জি লেভেল বা এর আশেপাশে যদি তোমার একটা ইলেকট্রন থাকতে পারে, T=0 ক্ষেত্রে যদি আমি ফার্ম এনার্জি আমার এটা থাকে, ঠিক না, সে তাহলে T>0 কে মানে এই ফার্ম এনার্জি লেভেলের কাছাকাছি আমার ইলেকট্রন গুলোর অস্তিত্ব। তো আচ্ছা, যাই হোক, এই ধরনের একটা লার্নিং আমাদের জানলাম, এটা আমরা হয়তো অতীতে সবাই জানতাম।
এই গেল একটা বিষয়। আর একটা বিষয় হলো এক্সিটন। আমি বা এক্সিটনও বলে অনেকে, যার যেটা যেভাবে বলে। এরকম একটা কথা আছে, দেখো এই জিনিসটা কি, সরি, এক্সিটন এই জিনিসটা কি? বা তোমাদের যদি এর আগে পেয়ার প্রোডাকশন, এটা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট বা পেয়ার প্রোডাকশন, ঠিক না? হোয়াট এভার ইট ইজ, এক্সিটন ইজ দ্য রেজাল্ট। আর আমরা বলি যখন এক্সিটনটা বা এক্সিটেশন বা যা যেটা যেভাবে বলে আর কি, তো এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা আমি নর্মাল যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে একটা ইলেকট্রন আর একটা হোল আর কি, আমরা যেটা বলি হোল বা যে পজিটিভ ইলেকট্রন, যেটা পজিট্রন তুমি বলো, তো এদের হচ্ছে একটা বাউন্ড স্টেট, ঠিক না? পড়ছিলাম না, পড়ো না? তোমাদের অ্যাটমিক মলিকুলার ফিজিক্স যারা পড়াইছেন তারা তো দেখ বলার কথা বাউন্ড স্টেট, ঠিক না? একটা বাউন্ড স্টেট মানে এক্সিটন ইজ নাথিং, ইজ এ বাউন্ড স্টেট অফ একটা ইলেকট্রন আর একটা হোল বা পজিট্রন আমরা বলি। আসলে এই জিনিস তাহলে এইগুলো হচ্ছে কোয়াজি অ্যাটম বা অনেকটা তুমি বলতে পারো লাইক, তুমি যদি এইভাবে চিন্তা করো, না এই দুইটা জিনিস আমার জানা দরকার, কারণ সুপার কন্ডাক্টরের সাথে কানেক্টেড। স্যার হ্যাঁ স্যার এটা কি শুধু সুপার কন্ডাক্টরে এক্সিস্ট করবে, মানে সুপার কন্ডাক্টিং স্টেটে এক্সিস্ট করবে এই বাউন্ড স্টেট? ওইরকমই, হ্যাঁ ওইরকমই আমরা যাচ্ছি। কারণ আমরা কয়েকটা এক্সপেরিমেন্টাল এভিডেন্স দেখবো, তারপরে আমরা এখানে ঢুকবো, ঠিক আছে? আচ্ছা, Yes, sir. হোলের কনসেপ্ট এইভাবে ডাইরেক্ট আসবে না, তো আমি যাই হোক আমি এখানে আসতেছি। তো আমরা এই যা আইডিয়া গুলো আমরা একটু নিচ্ছি আর কি। তো বাউন্ড স্টেট কি? তুমি যদি একটা চিন্তা করো, হাইড্রোজেন অ্যাটমের কথা যদি আমরা, সরি আমার পিসিতে এটা উঠতে চায় না। আচ্ছা, হাইড্রোজেন অ্যাটম কি? হাইড্রোজেন অ্যাটমের যে আমাদের ধারণা, একটা ইলেকট্রন আর একটা প্লাস প্রোটন, না? এই আমাদের ধারণা। তো যখন তোমরা কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই করছো ফর হাইড্রোজেন অ্যাটমের জন্য, সিম্পল কোয়ান্টাম মেকানিক্স যেটা আমি বলবো, একদম লার্নিং, তোমরা যেটা অ্যাপ্লাই করছো বা তোমরা যদি বুঝে করে থাকো, তাহলে সেটা ছিল শ্রোডিঞ্জার ইকুয়েশন। যেহেতু আমার কোয়ান্টাম পার্টিকেল এগুলো ছোট ছোট, সো এখানে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন ইউজ করছি। তো একটা হ্যামিল্টনিয়ান ছিল হচ্ছে ইলেকট্রনের জন্য, ঠিক আছে? হ্যামিল্টনিয়ান ইলেকট্রন বা ওই পার্টটার জন্য। আর একটা পার্ট ছিল, মানে তোমাদের মনে পড়লে দেখবো যে আস্তে আস্তে আর একটা পার্ট ছিল হ্যামিল্টনিয়ান। কিন্তু এটা কিভাবে সম্ভব? হ্যামিল্টনিয়ান ছিল প্রোটনের জন্য। তারপরে যে হ্যামিল্টনিয়ান তো দুইটা পার্ট থাকে, কাইনেটিক পার্ট তো অত বেশি কমপ্লেক্স না, তো প্রোটন, ঠিক না? শ্রোডিঞ্জার ইকুয়েশন। তো এখন ধরো যখন তুমি সরি, এখানে হ্যামিল্টনিয়ানের দুইটা পার্ট, কাইনেটিক প্লাস পটেনশিয়াল, ঠিক না? এখন বাউন্ড স্টেট যখন হয়, সরি, কাইনেটিক পার্ট, কাইনেটিক, আর একটা পার্ট থাকে পটেনশিয়াল, দুইটা পার্ট। কিন্তু পটেনশিয়াল, তো কাইনেটিক পার্টটা পি স্কয়ার বাই 2m, যা ওইটা আমরা কি আমাদের মেইনলি প্রবলেমটা করে ওই ওই পার্টটা, পটেনশিয়াল পার্টটা। এইখানে বাউন্ড স্টেটটা যখন হয় তখন তোমার এর জন্য তো একটা পটেনশিয়াল তোমার থাকবে, ধরো পটেনশিয়াল V1 কোন একটা, আর এর জন্য আমার পটেনশিয়াল আর একটা আসবে, অবশ্যই ওই কাইনেটিক পার্টও থাকবে V2। তো বাউন্ড স্টেট যখন করে, মানে যখন তুমি এই এক্সিটন বা কুপার পেয়ার বা যেটা, কুপার পেয়ার কিন্তু একদম ইলেকট্রন হোল দিয়ে আসে না, কাহিনী আছে। তো এইখানে যখন আসবে বাউন্ড স্টেট, তো এটা একটা সিস্টেম হয়ে গেল, লাইক এক্সিটন, লাইক হাইড্রোজেন অ্যাটম। এক্সিটন আর হাইড্রোজেন অ্যাটমের মধ্যে পার্থক্য হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের সাইজটা একটু ছোট, আর এক্সিটন ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ হাইড্রোজেন অ্যাটম হইতে পারে, হ্যাঁ, ক্যান বি দ্য পসিবল, বাট এক্সিটনটা একটু সাইজে বড় থাকে, ন্যানো পার্টিকেল থেকে
তোমার কোয়াজি বা ওই টাইপের আর কি, কোয়াজি অ্যাটম এগুলা টাইপের। বাউন্ড স্টেট যখন পড়বে এক্সিটন, তো তখন তোমাকে কি করতে হবে, তখন তোমার কিন্তু তার জন্য হ্যামিল্টনিয়ান একটা ফিক্সড হ্যামিল্টনিয়ান হইতে হবে, ঠিক না? হ্যামিল্টনিয়ান, তো ফিক্সড হ্যামিল্টনিয়ান যখন যাবে তখন তো এখানে একটা বিষয় চলে আসলো, ইলেকট্রন বা হোল, ওই যে পজিটিভ, তখন তাদের কি হবে, আর এমন ভাবে একটা বাউন্ড স্টেট তৈরি করবে যেখানে আমার B1 হোয়াট এভার B2 আমি এখন বলতে চাচ্ছি না, তো এরকম একটা পটেনশিয়াল তাদের মধ্যে একটা পটেনশিয়াল গ্রো করবে, যেটা ওই ওই ইলেকট্রন এবং প্রোটন বা হোল যেটা যেটা পজিট্রন, তো সেই জায়গাটা সে দুইটাকে সে মিনিমাইজ করে এমন ভাবে করবে, হ্যাঁ, যাতে করে ওই সিস্টেমকে তুমি এক্সপ্লেন করতে পারো একটা সিম্পল কোয়ান্টাম মেকানিক্স। তাহলে বাউন্ড স্টেটের যে কোয়ান্টাম মেকানিক্সটা হবে সেটা তোমাকে ওইভাবে যাইতে হবে, মানে মিলে হচ্ছে তোমার কোয়ান্টাম মেকানিক্সটা হবে এখানে, বা হ্যামিল্টনিয়ানটা আমি যদি, আচ্ছা এখানে কিউএম লিখি, কিউএম থেকে আমার কিউএম থেকে যে আমার কোয়ান্টাম মানে হ্যামিল্টনিয়ানটা যেটা দাঁড়াবে, মানে আমি তো এস সাই ই সাই দিয়ে করবো, তো সাইটাও এখানে আমার দেখো সাইটার মধ্যেও R1 R2 চলে আসবে, হ্যাঁ, এবং এমন ভাবে আমার একটা ফিক্স পয়েন্টকে চিন্তা করে ইলেকট্রন এবং পজিট্রন যারা বাউন্ড স্টেট ফর্ম করবে, ধরো একটা একটা ব্যালেন্স স্টেটে থাকলো, একটা কন্ডাকশন স্টেটে থাকলো, যেভাবে থাকুক না কেন, তাদের বাউন্ড স্টেটটা তারা যখন একটা কোয়াজি অ্যাটম হিসেবে বিহেভ করবে, তখন তাদের হ্যামিল্টনিয়ানটা, হ্যাঁ, তাদের এই হ্যামিল্টনিয়ানের পটেনশিয়ালটা সেইভাবে হইতে হবে, দুইটার সাম আকারে তুমি চিন্তা করতে পারো। তো বাউন্ড স্টেট ইজ সামথিং লাইক, মানে অনেক যেটা বলা হয় এখানে পটেনশিয়ালটা হচ্ছে অ্যাট্রাকটিভ পটেনশিয়াল, ঠিক আছে? অ্যাট্রাকটিভ, তাহলে তো আর আরো দুইজন বাউন্ড স্টেট ফর্ম করবে না। সো পটেনশিয়ালটা লাইক অ্যাট্রাকটিভ পটেনশিয়াল, তো সেই পটেনশিয়ালটা আমার ওই এক্সিটনের মধ্যে আসতে হবে, এবং এসে এই কুপার যে পেয়ার গুলা তৈরি হবে, আমরা যেটা কুপার পেয়ার, কিন্তু এক্সিটনের মতো না কিন্তু বিষয়টা, এক্সিটনটা যেরকম এখন কুপার পেয়ারটা হচ্ছে, আমি আসতেছি, কুপার পেয়ারটা হচ্ছে দুইটা ইলেকট্রনের ইয়ে আর কি, দুইটা ইলেকট্রন, কিন্তু এইভাবে তো তুমি আলাপ করতে পারবে না, একটা ইলেকট্রন মানে ইলেকট্রন প্লাস ইলেকট্রন, তো এটা তো রিপালসিভ হওয়ার কথা ছিল, তাহলে এটা একটা বাউন্ড স্টেট, এটা ঠিক যে এটা হচ্ছে একটা বাউন্ড স্টেট, বাউন্ড স্টেট, তাহলে বাউন্ড স্টেট হইতে গেলে পটেনশিয়ালটা হচ্ছে আমার এখানে অ্যাট্রাকটিভ, ওকে, তো পটেনশিয়ালটা হচ্ছে অ্যাট্রাকটিভ, কিন্তু ইলেকট্রন ইলেকট্রন তো এইভাবে অ্যাট্রাকটিভ হবে না, তাহলে এই যে ইন বিটুইন কেউ আসবে স্ক্রিনিং হিসাবে, তাহলে আমার এই ইন বিটুইনটা আমি পরে আসতেছি, এই ইন বিটুইন কেউ আছে, হ্যাঁ, এইভাবে না দিয়ে এইভাবে দিই, এইটা দাও, এইটা দাও, তাহলে এই জায়গায় কে সেই, এইটা হচ্ছে বিসিএস এর মেইন বিষয়, যে এইখানে, হ্যাঁ, তার মানে এটার সাথে তুমি এইভাবে চিন্তা করতে পারো প্লাস, আর এটার সাথে তুমি করতে পারো প্লাস, আর যেহেতু আমি ফার্মিয়ন নিয়ে ডিল করব, তাহলে আমার কাজ হবে ইলেকট্রন ইলেকট্রন, মানে এই জায়গাটা তাহলে তুমি চিন্তা করতে পারো যে এইভাবে জিনিসটা তৈরি হবে, হ্যাঁ, এইটা হবে, এই দুইজনকে বুঝতে দিবে না, কিন্তু তারা পরস্পর এইভাবে অ্যাটাচ থাকবে। তো এটা হচ্ছে কুপার পেয়ার থেকে আছে, আমরা হচ্ছে মেইনলি একটা হ্যামিল্টনিয়ানে যাব, যে হ্যামিল্টনিয়ানটা আমাদেরকে ডেভেলপ করতে হবে, হ্যাঁ, তো তাহলে এক্সিটন বলো আর হাইড্রোজেন অ্যাটম বলো, এইগুলা হচ্ছে একটা আইডিয়া যেটা সুপার কন্ডাক্টরের কুপার পেয়ারকে বোঝার জন্য, বা এই আইডিয়া গুলো নিয়ে আমরা কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করে ওইখান থেকে ক্যালকুলেশনে যাব। তাহলে এই দুইটা আইডিয়া আমাদের দরকার ছিল, যে আমরা কোন এলাকাটা আমরা কনসিডার করছি,
এবং আমরা কাদের নিয়ে কাদেরকে আমরা আমাদের কনসিডারেশনে কে আসবে এবং তার কাছাকাছি মানে যে মেকানিক্সটা অলরেডি ডেভেলপড আছে, হ্যাঁ, এক্সিটন বলো, এক্সিটন অথবা হাইড্রোজেন অ্যাটম, তো কাদের গ্রাউন্ডিং বা এই বেসিকটা আমরা সে কুপার পেয়ারে আমরা নিয়ে আসতে পারি এবং সেই বেসিক এবং আমাদের নতুন আইডিয়া মিলে সুপার কন্ডাক্টর বা বিশেষ করে কুপার পেয়ারকে নিয়ে এসে তার বিভিন্ন প্রপার্টিজ গুলো স্টাডি করা। তো সেটা হচ্ছে আমাদের এই শুরুতে আমরা একটু বলার চেষ্টা করলাম আর কি। হ্যাঁ, না, হাইড্রোজেন অ্যাটমটা তুমি এক্সিটন ওইভাবে বলতে পারবা না, কারণ এক্সিটন সেটাই। তা ঠিক আছে, মানে এলিমেন্ট সেম বা স্ট্রাকচার সেম, কিন্তু তুমি তুলনা করতে পারো এগুলো কোয়াজি অ্যাটম আর ওইটা হচ্ছে মানে অনেক স্টেবল একটা অ্যাটম আর কি, হাইড্রোজেন অ্যাটমটা আর কি। আর এগুলো হচ্ছে কোয়াজি বা এদের মধ্যে এক্সিটনটা হচ্ছে এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা একটা হোল বা একটা ইলেকট্রন, তো এদের মধ্যবর্তী বা পজিট্রন যাই বলে এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা একটু চেঞ্জ হয়, মেটাস্টেবল হয়, স্টেবল হয়, এই কারণে এক্সিটন কিন্তু বা কোয়াজি অ্যাটম আমরা বলি। তো তাদের সাইজটাও মনে করো হাইড্রোজেনের মতো এত ছোট না। হাইড্রোজেন যেমন এদের মধ্যবর্তী বা ইভেন এই এক্সিটনের মানে বোর অ্যাটমিক রেডিয়াসটা তুমি আমরা যেভাবে চিন্তা করি ওই রেডিয়াসের কাছাকাছি হয়, ওরাও হয় বা খুব হয়, তবে এগুলো মেটাস্টেবল বা অন্যরকম একদম আমরা ওইভাবে ধরি না। হাইড্রোজেন অ্যাটম এক্সিটন না, তাইলে তো এক্সিটন হাইড্রোজেন অ্যাটম একই হতো, বাট স্ট্রাকচারাল ভিউটা এক, এটা হচ্ছে আমরা ধরতে পারি। ঠিক আছে, স্টেবল তো স্টেবল মোটামুটি স্টেবল মেটাস্টেবল স্টেবল। তো দেখো না, তারপরে কোনো একটা টেম্পারেচারে গেলে তারা থাকতেছে না, সুপার কন্ডাক্টিং স্টেটে তাদের এক্সিস্টেন্সটা দেখা যাচ্ছে, বাট আপ টু সার্টেন হাইড্রোজেন অ্যাটম কিন্তু এরকম না, তুমি ইচ্ছা করলে ওরকম করতে পারবে না। তো তাদের হচ্ছে এরকম একটা এক্সিটন তৈরি হচ্ছে আবার ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা সুপার কন্ডাক্টিং স্টেট মানে একটা স্টেবল স্টেট এবং সেখানে আমরা বাউন্ড স্টেটের কুপার পেয়ার এক্সিস্ট করে, সেটা একটা হোক আর 10টা হোক, সেটা ভেঙ্গে 3টা হয়ে যাক, 4টা হয়ে যাক বা 10টা হোক, 20টা হোক, মানে তারা ক্রিয়েট করবে আস্তে 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 ক্রিয়েটেড হবে এবং সে পরিমাণটা সেটা নর্মাল স্টেটে গেলে আর থাকবে না। আর এই আর কি, তোমার স্ট্রাকচারাল ভিউ চিন্তা করলে অলমোস্ট সেম। তো হাইড্রোজেন তাহলে তো এক্সিটনের নাম আলাদা হইতো না, তাহলে তো নাম থাকতো হাইড্রোজেন অ্যাটমি। আমার কথা বুঝতে পারছো? সো স্ট্রাকচারাল ইনহারেন্ট প্রপার্টি আদার থিংস সবকিছু মিলে দে আর ডিফারেন্ট। ঠিক আছে, আচ্ছা, আমরা আহ, আহ, এই এইগুলো আমাদের অতীতের নলেজ ছিল, তো আমরা একটু আলাপ করলাম। এখন আসো কাহিনীটা এখানে কি করছে। তো আমি তোমাদের দুইটা পেপার দিয়েছি ফিজিক্যাল রিভিউ। তো এর আগে আমি এই জিনিসটাতে আসি, দেখো প্রথম এই জায়গাটা, দেখো এই জায়গাটা, এইখানে যে এটার মানে এই সূত্র ধরে আমাদের ব্যাপারটা কি এক্সপেরিমেন্টাল কন্ট্রিবিউশন। ঠিক আছে, প্রথমত হচ্ছে ক্যামার্নিং অর্নেস এবং মাইজনার তাদের যে এক্সপেরিমেন্টাল অবজারভেশন, তো আমাদেরকে সুপার কন্ডাক্টিভিটির একটা ধারণা কিন্তু অতীতে দিয়ে দিছে। মানে আমরা এই ধরনের একটা সুপার কন্ডাক্টর বা সুপার কন্ডাক্টিভিটি যে ফেজ সেটার একটা অস্তিত্ব পেয়ে গেছি। এর পরবর্তীতে এটার উপর তো আরো স্টাডি হচ্ছে এখন থিওরিটিক্যাল বেস একটা দরকার। তারপরে দেখা যাচ্ছে যে কি এক্সপেরিমেন্টাল কন্ট্রিবিউশন মেড the main properties of the superconductor more transparent before the BS theory appeared in 1957. আচ্ছা, আমরা এখানে একটু দেখি যে এইটা কত সালের ঘটনা।
ব্যাপারটা দেখো 1956 কোরাক, ঠিক আছে, কোরাকের। তারপরে আরেকটা ছিল, আরেকটা পেপার ধরো, এই পেপারটা দেখো, এই পেপারটাও কত সালে ছিল? 1953, the isotope effect in superconductivity। তো এই যে তাদের তাদের যে আইডিয়া গুলো বা তারা স্টাডি করছে, তো মানুষ এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে সুপার কন্ডাক্টিভিটি বা সুপার কন্ডাক্টরের একটা অস্তিত্ব পেয়ে গেছে। এখন তাকে প্রপারলি এক্সপ্লেন করার জন্য থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন গুলো, মানে যেগুলো অনেকে স্টাডি করতেছিল বাট সেই সময় চলমান ছিল, বাট কোনো পার্টিকুলার থিওরির দিকে কিন্তু মানে এগিয়েছিল না আর কি, বা এগিয়ে যাচ্ছিল না। মানে তারা আরো কিছু কিছুর জন্য অপেক্ষায় ছিল, কিছু অপেক্ষা ছিল। সেই অপেক্ষাগুলো দেখো 1953 একটা, 1956 the key experimental contribution made the main property যেটা of the super mode transfer before the BCS theory appeared in 1957। BCS, হ্যাঁ, তিনজন সায়েন্টিস্টের নাম আমরা আসতেছি, এটা কারা কারা। তো সেটা the observation, একটা দেখো, the observation of an exponential decay of the specific heat at low temperature। আচ্ছা, এটা কিন্তু আমাদের এরকম কিন্তু টার্গেট ছিল না, আমরা কিন্তু একটু জানতামও না। আমরা জানতাম যে ডিবাই মডেল থেকে, যে আইনস্টাইন না, ডিবাই মডেল থেকে, যে ওই জায়গাটার মধ্যে যে একটা টি কিউব নেচার ফলো করে লো টেম্পারেচার, মানে ক্লোজ টু দি ওই জিরোকে, বা মানে খুব লো টেম্পারেচার, যেখানে সুপার কন্ডাক্টরের এক্সিস্টেন্স পাওয়া গেছে। আচ্ছা, যাও, কিন্তু এরা দেখলো কি দ্য অবজারভেশন অফ এক্সপোনেনশিয়াল ডিকে, অবজারভেশন মিন্স এক্সপেরিমেন্ট, decay of the specific heat at low temperature showed that the energy spectrum of a superconductor is gapped। মানে এখানে একটা গ্যাপ, যেটা আমি একটু আলোচনা করব। This is in contrast to the spectrum of a regular metal which is gapless। Recall that exciting an electron hole pair near the Fermi surface cost very little energy to the metal। cost মানে তুমি তো বুঝোই যে একটা পেনাল্টি এখানে। যেমন ধরো, আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। এখানে আমি একটু অতীতে যাই, তোমরা সলিড স্টেট ফিজিক্সে পড়ছো, যে তোমরা যখন ডুলং পেটিটের লটা দেখছো, ক্লাসিক্যাল যে হিট ক্যাপাসিটির, ইভেন যখন তোমরা সলিড স্টেট ফিজিক্স পড়ছো বা কোয়ান্টাম মেকানিক্স শিখছো, বা ইভেন ফাইনালি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, থার্মোডাইনামিক্স, দেন কোয়ান্টাম মেকানিক্স, অ্যাটমিক মলিকুলার ফিজিক্স, সলিড স্টেট বা যেটাই বলি, and finally statistical mechanics, তখন তোমাদের কিন্তু প্রসারটা খুব ব্যক্তি ভালো হয়েছে। এই যে ক্লাসিক্যাল অবজারভেশন হিট ক্যাপাসিটিতে ছিল, সেখানে বেস্ট কয়েকটা কন্ট্রিবিউশন ছিল ওই হিট ক্যাপাসিটি, মানে এনার্জিতে। আমি হিট ক্যাপাসিটিতে আগে যাব না, হিট ক্যাপাসিটি ইজ জাস্ট কি হয়, ডি বাই ডিটি না, আমাদের যে সিবি বা যাই বলো, এনার্জিটা আগে বলি। তো আমরা যখন এনার্জি চিন্তা করছি, তখন এনার্জিতে বেশ কিছু কন্ট্রিবিউশন আসে। তুমি একটা এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে সাম ভ্যালু পেয়েছো, তো সেই ভ্যালুটা কিভাবে আসলো, কাদের কন্ট্রিবিউশন, কোত্থেকে আসলো। সেখানে আমরা প্রথমত যে জিনিসগুলো দেখি, যে বিভিন্ন ধরনের যে মোশন থাকে, যার জন্য, বা বিভিন্ন মোডস অফ ভাইব্রেশন। তো সেখানে ছিল ট্রান্সলেশন মোড, সেখানে ভাইব্রেশনাল মোড ছিল, ইলেকট্রনিক একটা মোড ছিল, স্পিন একটা মোশন থেকে আসে, বা নিউক্লিয়ার স্পিন আমরা যেটা বলি। সো ওই এ লট অফ কন্ট্রিবিউশন, মানে ইজ কি বলে, বা কন্ট্রিবিউশন ইজ অ্যাডেড টু দ্য এনার্জি। সো এনার্জির একটা ক্লাসিক্যাল স্টেটে তুমি যদি যেতে চাও, এনার্জি যখন পূর্ণ মাত্রা, আমরা সিবি যখন দেখি যে 3 আওয়ার হয়ে যায়, তখন তার পূর্ণ মাত্রায় পৌঁছায়, তখন টেম্পারেচারটা অনেকটা হাই। টেম্পারেচার যখন বাড়তে থাকে, তখন কিন্তু তার বিভিন্ন মোডস অফ ভাইব্রেশন অ্যাক্টিভ হতে থাকে। তো এবং আমরা যেটা বলি যে
এটা কি বলে বিভিন্ন মোডস অফ ডিগ্রিস অফ ফ্রিডম। তো তার বিভিন্ন ডিগ্রিস অফ ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্ট যে মোডস গুলা তার মানে অ্যাক্টিভ হতে থাকে এবং তখন কি করে বিভিন্ন কন্ট্রিবিউশন গুলো অ্যাড হইতে থাকে টু দা টোটাল এনার্জি এবং ফাইনালি একটা টোটাল এনার্জি ফর্ম আছে উইচ ইজ এ কালেকশন অফ বিভিন্ন মোশন, সেটা ট্রান্সলেশন ভাইব্রেশনাল সব জায়গা থেকে আমরা এনার্জি পাই, সেই এনার্জি গুলো যোগ হয়। তো তার মধ্যে একটা পার্ট ছিল যেটা তোমরা রোটেশনাল, আচ্ছা যাও তোমাদের ইলেকট্রনিক একটা হিট ক্যাপাসিটি পেয়েছিলাম, তো ওই ওই কন্ট্রিবিউশনটা হ্যাঁ তারা স্টাডি করছে ওই এই ভদ্রলোকরা কোরাক কোরাকই তো, হ্যাঁ। আর ওরা তো আইসোট্রপ ইফেক্টটা দেখছে। কোরাক দেখছে যে ওই টি কিউব লটা ওইখানে মানে না এই লো টেম্পারেচারে গেলে, হ্যাঁ। সো ওইখানে ইলেকট্রনিক যে পার্টটাতে তারা স্টাডি করে দেখছে অনলি ওই স্টারটাতে একটা স্মল অ্যামাউন্ট অফ গ্যাপ, এনার্জি গ্যাপের একটা এক্সিস্টেন্স হ্যাঁ তারা দেখছে। তার মানে ইটস লাইক অফ বাউন্স রেট ইজ দেয়ার, ঠিক না? তুমি জিনিসটা চিন্তা করো, তো যদি বাউন্স রেট ফর্ম না করতো তাহলে কি তোমার ওই জায়গাটা ওই গ্যাপটা আমরা অবজার্ভ করতাম না, বা সাম সর্ট অফ একটা গ্যাপ আছে। তারা এই জিনিসটা একটা খেয়াল করলো আর কি। আচ্ছা, another key experiment was the observation of the যেটা এই যে এরা ফাইনালি বলছে this is in contrast to spectrum for regular metal which is gapless. Recall that exciting an electron hole pair near the Fermi surface cost very little energy to the metal. ওই যে একটা পেনাল্টি। আচ্ছা, আর একটা কথা তোমাদের বলি, যেমন ধরো এন্ট্রপির সংজ্ঞা আমরা যদি থার্মোডাইনামিক্সে বলি মুখস্থ করতে করতে আমাদের তো অনেক আইডিয়া হয়ে গেছে। সো এন্ট্রপি ইজ নাথিং বাস কি বলা হয় যে ডিসঅর্ডারনেস অফ দ্য সিস্টেম। হ্যাঁ, এটা হচ্ছে এন্ট্রপির সংজ্ঞা, ডিসঅর্ডারনেস। আসলে তুমি কি এন্ট্রপি সেভাবে বুঝতে হবে, আর তোমাকে এন্ট্রপির একটু নতুন ভাবে বুঝতে হবে। আমি ওই যে কোর্স দিয়ে বুঝি, ধরো এন্ট্রপিটা হচ্ছে যে ধরো একটা পার্টিকেল বা কোন সিস্টেমকে তুমি একটা ফিক্স ভলিউমের মধ্যে কতটুক তাকে স্বাধীনতা তুমি দিয়েছো, তাকে মুভ করার জন্য স্বাধীনতা কতটুক দিয়েছো। এখন ধরো ওই ভলিউমের 1/3 পার্ট বা 10 ভাগের 1 ভাগ অংশ যদি তার জন্য যদি মুক্ত না রাখো, তাহলে কিন্তু সেই অংশে তার অবাধ বিচরণটা থাকলো না। ফর এক্সাম্পল, যে তুমি যেভাবে চিন্তা করতে পারো, এরকম আমরা একটা চিন্তা করি, ধরো এরকম একটা বক্স, এর মধ্যে 10টা পার্টিকেল আছে, এগুলো তোমরা দেখছো আছে অতীতে। তো এর যদি আমি যদি এই এই যে আবার একটা ছোট্ট বক্স রাখলাম এর ভিতরে, তো এই যে পার্টটা এই যে শিল্ডিং, ওই সারফেস মানে এই যে লাস্টের যে সারফেসটা আছে, এই জায়গাটাতে এই জায়গাটা যদি আমি এই পার্টিকেল গুলোকে মুভ করতে না দিই, তাহলে কিন্তু সে ভলিউমটা সে ওই জায়গাটাতে তার আর অ্যাক্সেস থাকলো না। তার মানে তার ডিসঅর্ডারনেসটা, হ্যাঁ ডিসঅর্ডারনেসটা কিন্তু কমে গেল। আর কমে যাওয়া মানে এন্ট্রপি পেনাল্টি হলো সিস্টেমের জন্য। তাহলে এখানে কি কস্ট, এন্ট্রপি কস্ট ওই জায়গাটার মধ্যে আমরা মানে এই জিনিসটা আমি একটু বোঝানোর চেষ্টা করলাম যে এইটা সামাও যদি আমি এখানে কিছু তৈরি হয় যেটা মনে করো ওই জায়গাতে ওই পার্টিকেল গুলাকে আর যাইতে দিচ্ছে না, বা পার্টিকেল গুলো ম্যাক্সিমাম এই পর্যন্ত যে যাচ্ছে, হ্যাঁ এই যদি আমি বলি এইভাবে যে পার্টিকেল গুলো আগে সব জায়গায় অবাধ বিচরণ ছিল, তারপরে এইসব জায়গায় আইসা সে আর যেতে পারতেছে না, তখন তাকে এই জায়গায় রেস্ট্রিক্ট করা হলো। তো তার জন্য এই যে ভলিউমটা, এই সিস্টেমের যে বাকি ভলিউমটা কিন্তু তার জন্য আর তার আয়ত্তে থাকলো না, তাহলে তার ডিসঅর্ডারনেস কমে গেল। তার মানে এন্ট্রপি পেনাল্টি হইলো সিস্টেমের জন্য। এন্ট্রপি পেনাল্টি করতে গেলে আমার ফ্রি এনার্জির একটা চেঞ্জ আনতে হবে, বা যেভাবে হোক আমার এখানে একটা ঝামেলা হবে। তো বিভিন্ন ভাবে আমাদের একটা ঝামেলা হচ্ছে। তো তুমি জানো যে সুপার কন্ডাক্টিং স্টেট, আর ওটা আমরা পরে যাব এন্ট্রপি দিক থেকে এক্সপ্লেন করা বা বিভিন্ন ধরনের। তাহলে এটা একটা জিনিস ছিল। তো তারা যেটা বললো যে এইটা গেল লাস্টে যে কস্ট ভেরি লিটল এনার্জি টু দ্য ম্যাটার। আচ্ছা, অ্যানাদার কি এক্সপেরিমেন্ট
was the observation of the isotope effect. So isotope নিয়ে আমাদের যে নলেজ আছে সেই নলেজটা কি? আইসোটোপ মানে কি? আইসোটোপের কি হয়? অ্যাটমিক নাম্বার ফিক্সড নাকি? নাকি অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট? আচ্ছা, আইসোবারটা কি হয়? মেস নাম্বারটা ফিক্সড নাকি? এনিওয়ে, তোমাদের মনে নাই। তো আইসোটোপ আমরা যখন দেখি তখন কি হয় যে তার ম্যাচ নাম্বারটা 1টা 2টা 3টা করে, মানে আইসোটোপ মানে হচ্ছে তোমার সেম অ্যাটমিক নাম্বারের, বাট ম্যাচ নাম্বারটা একটু ডিফারেন্ট। ম্যাচ নাম্বারটা যদি ডিফারেন্ট হয় তার মানে তুমি কি বলতে বলো, একটা প্রোটন বা একটা নিউট্রন, হ্যাঁ এখানে এক্সেস আছে বা কম আছে, ঠিক না? সেটাই তো। তো এখন যদি তুমি বাউন্ড স্টেটের কথা আসো বা যায়ের কথা আসো, সেসব জায়গায় তুমি যেটা ফর্ম করে তার যে ম্যাচটা হয়, সেই ম্যাচটার জন্য কিন্তু ওই প্রোটন বা নিউট্রন ওইটাই দায়ী, ওইটাই মেইনলি দায়ী হয়, কারণ এটাই একটু ভারী থাকে বা মেসিভ বা যাই বলি। তাহলে টোটাল ম্যাস অফ দ্য আইসোটোপ ইজ ডিটারমাইন্ড বাই দ্য, তুমি কি বলতে পারো, ওই যে প্রোটন বা যাই হোক ওই জায়গাটা। তাহলে তারা আর একটা স্টাডি করে দেখছে যে ওই সুপার কন্ডাক্টরের এই যে এটা আমি একটু পড়ি। Another key experiment was the observation of the isotope effect by studying the superconducting transition temperature TC of the materials containing a different element isotope. Isotope মানে ওই একই but একটু different আর কি. It was shown that TC decays transition temperature, না TC decays, TC তো একটু transition temperature decays with m to the power minus half. মানে এটা একটা পাওয়ার ল এর মতো, where m is the mass of the isotope. Since the mass is related only to the ions, এই যে আমি যেটা বললাম, it's a system of electron and ions, ঠিক না? Since the mass is related to the ions forming the ল্যাটিসটা চিন্তা করা যায় যে কোথায় ঢুকতেছে তারা। This experimental observation indicate that the lattice and therefore the phonons must play a key role in the formation of superconducting system. এই যে আমি প্লাস দিয়ে একটা প্রশ্নবোধক রেখে গেছিলাম, তাহলে ফোনন এই জায়গার মধ্যে আসছে, আর ফোনন আসলে কোয়ান্টাম মেকানিক্স কিন্তু আর একটু কঠিন হয়ে গেল। তখন তোমাকে বাউন্ড স্টেট কিভাবে আসবে? ফাইনালি তো ইলেকট্রন প্রোটনই থাকবে বা ইলেকট্রন পজিট্রন, তার মধ্যে কিন্তু ফোনন ইন করবে। ফোননটা কি? ল্যাটিসের একটা পার্ট হিসাবে আসবে। তার মানে এই কোয়ান্টাম মেকানিক্সকে এক্সপ্লেন করার জন্য তোমাদের যে লার্নিংটা ফোর্থ ইয়ারে দরকার বা ছিল, ক্রিয়েশন এবং এনিহিলেশন অপারেটর দিয়ে কোয়ান্টাম মেকানিক্স স্টাডি। সেখানে একটা অপারেটর ছিল, ক্রিয়েশন অপারেটর হলে কি হয়, এনিহিলেশন অপারেটর হয়। এইখানে এই স্টাডিটা হবে এখন ফোননের এক্সিস্টেন্স এবং ফোননের মানে এক্সিস্টেন্স না, এটা কি বলা যায়, ডিস্ট্রাকশন, যাই হোক প্রেজেন্স অ্যাবসেন্স। তাহলে ইলেকট্রন, একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনের সাথে বাউন্ড স্টেট তৈরি করবে, আদারওয়াইজ তো সুপার কন্ডাক্টর এক্সপেরিমেন্টাল অবজারভেশন তুমি এক্সপ্লেইন করতে পারবে না, কারণ এক্সপেরিমেন্ট বলে দিচ্ছে তোমাকে। একটা এক্সপেরিমেন্ট তোমাকে বলছে যে এখানে একটা বাউন্ড স্টেট ফর্ম করছে, হ্যাঁ ইলেকট্রন স্পেসিফিক থেকে একটা গ্যাপ তারা পাইছে। আর অন দা আদার এন্ড আরেকটা এক্সপেরিমেন্টাল অবজারভেশন বলছে যে এখানে যেহেতু ওইরকম একটা কাহিনী হচ্ছে, তার মানে ল্যাটিসের একটা ইনক্লুশন এখানে আছে, ল্যাটিসের একটা ইফেক্ট সেখানে চলে আসছে। ল্যাটিস মিন্স মানে তোমার ফ্রি ইলেকট্রন থিওরি যদি তোমরা পড়ে আসো, হ্যালো স্যার। আর সেখানে আমাদের ছিল, হ্যাঁ স্যার আমার ফোনন নিয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, তোমার নাম কি একটু বলো তো? স্যার আমার নাম হচ্ছে বাঁধন। স্যার এই ফোননটা কি আমরা কি বলতে পারি যে ফোনন এটা সাউন্ড ওয়েভের ইকুইভ্যালেন্ট পার্টিকেল, ব্যাপারটা কি এরকম? আমাদের এটা বলে যে এরকম যে ভাইব্রেশনাল কোয়ান্টা অফ ল্যাটিস, হ্যাঁ সেটা ভাইব্রেশন। তুমি একটা চিন্তা করো, ভাইব্রেশন যখন হয় তখন একটা ফ্রিকোয়েন্সি, এখানে আমরা ল্যাটিস ভাইব্রেশনের যেটা বলি, একটা ফ্রিকোয়েন্সি এক্সিস্ট করে না? তুমি কি বুঝতে পারতেছো বিষয়টা? হ্যাঁ স্যার করে তো। তো করে তো আমরা ওইখানে
আমরা যে ফ্রিকোয়েন্সিতে গেলে ওই যে কোয়ান্টা আকারে যে জিনিসটা আসে, কোয়ান্টাইজ ফর্মে আর কি, আমরা যে ডিসক্রিট যে জিনিসটা চিন্তা করি, ওইখান থেকে ফোননের কনসেপ্টটা আসে আর কি মেইনলি। আচ্ছা আচ্ছা তবে তোমার ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভের সাথে হয়তো ফ্রিকোয়েন্সির কানেকশনটা থাকতে পারে, ঠিক আছে, জি ভাইব্রেশনাল কোয়ান্টা, তো ওইরকম একটা কানেক্টিভিটি থাকতে পারে। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ মানে তুমি একটা জিনিস চিন্তা করো যে এইভাবে যে কোনো কিছু ট্রান্সফার হওয়া, সাউন্ড এনার্জি হোক আর যাই হোক, তার জন্য একটা মিডিয়া তো দরকার, ঠিক না? তোমার যাও মানে আমি তোমাকে একটা ওইখান থেকে তুমি যদি চিন্তা করো তাহলে কিভাবে সে যাচ্ছে, ওই ওই জায়গাটাতে ওইটা আসে আর কি, তাহলে ওইরকম একটা এই চিন্তা আর কি। আচ্ছা এখানে ফোননটা, তাহলে এখানে যেটা হইলো ফোননের একটা এক্সিস্টেন্স চলে আসলো, তো তারা ল্যাটিসের সাথে কানেক্ট করে, তাহলে এখন কি হবে, একটা ইলেকট্রনের সাথে এই ফোনন ইন্টারঅ্যাক্ট করবে, ফোনন, তার মানে কি ক্রিয়েশন, এখানে একটা আইডিয়াটা কি হইলো যে এই ফোননটা লুক লাইক ইলেকট্রনের সাথে ফোননের একটা ক্রিয়েশন হবে, এবং সেটা আবার অ্যাবজর্পশনও হবে, অ্যাবজর্পশন হবে থ্রু দা আর একটা ইলেকট্রন। মানে এই যে মাঝে এই দুইজনের মধ্যে ইলেকট্রন ইলেকট্রন বাউন্ড স্টেট ফর্ম করলো, মাঝে একটা আমরা ব্রিজ তৈরি করলাম লাইক ফোননের মাধ্যমে, এই কানেক্টিভিটিটা তৈরি হলো, এবং এটার এক্সপেরিমেন্টাল এভিডেন্সও আছে। এবং ফাইনালি যে কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করে এটাকে যখন আমরা এক্সপ্লেইন করলাম, তখনও কিন্তু ওই মানে ওই কনসেপ্ট দিয়ে গিয়ে আমাদের থিওরিটিক্যাল যে আইডিয়াটা ওইটাও মিলে গেছে, ওই দুইটা জিনিস মিলে গেছে। তাহলে এখানে কি বললো, সিন্স দ্য mass is related only the ions are therefore the phonons must play a key role in the formation of superconducting state, ঠিক আছে, ওইটার মধ্যে চলে আসে। আচ্ছা তারপরে এখানে তাহলে দেখো the main point তাহলে of the BCS theory is that the attractive electron electron interaction mediated by the phonons give rise to Cooper pairs, bound states formed by two electrons of opposite spin and momenta. These Cooper pairs form then a coherent macroscopic ground state, and hence আমরা এটা যাবো which displays a gap spectrum and perfect diamagnetism. Key to the formation of Cooper pairs is the existence of a well-defined Fermi surface, so as we will discuss below. আচ্ছা তারপরে আমরা এখানে ওয়ান কুপার পেয়ার আসবো। এর আগে আমি আরো একটু জিনিসে যাই, যেটা আমাদের দরকার সেটা হচ্ছে দেখো এই দুইটা পেপারের দিকে আসি। এই পেপার গুলো তো হচ্ছে অলরেডি আমি একটু আলাপ করলাম কোরাকের, যে দেখো যে ওইখানে যে কথাটা বলা আছে যে পেপারটাতে, তাইলে পেপারটা তো আমাদের দেখতে হবে যে রেফারেন্স, মানে হোয়াট দে সে ইজ ট্রু অর নট। সো এটাকে দেখার জন্য আমি দুইটা পেপার নিয়ে আসছি। হ্যাঁ রাইট, দেখো যে দ্য মোস্ট ইন্টারেস্টিং রেজাল্ট অফ দিস ওয়ার্ক, এই যে এটা হচ্ছে তোমার ফিজিক্যাল রিভিউ, হ্যাঁ এই পেপারটা ফিজিক্যাল রিভিউ ভলিউম 102 নাম্বার 3 মে 1956, ঠিক আছে। তুমি দেখো যে এখানে the most interesting result of this work, আমি শুধু অ্যাবস্ট্রাক্টটা বলতেছি, that below about 0.70 the electronic contribution to the atomic heat of the metal in the superconducting state could be represented by an exponential expression of the form something like this. See এই যে এখানে দেখো একটা, আমি যদি এটা একটু বড় করে দেই আরেকটু, দেখা যাচ্ছে তো CES, এই এসটা হচ্ছে সুপার কন্ডাক্টিং এর জন্য ইউজ করা হয়েছে। CES হচ্ছে গামা টিসি a to the power e to the power minus beta TC by T, যেখানে a এর ভ্যালু হচ্ছে, b এর ভ্যালু হচ্ছে এত, বিটা এই যে বিটা হচ্ছে এক্সপোনেনশিয়াল এর পাওয়ারের উপরে যেটা, আর এটা হচ্ছে বামে যেটা
এখন এই এক্সপোনেনশিয়াল ভিটা কি মিন করে আমি তোমাদের বলি। ভিটা মিন করে যে কিভাবে ডিকেটা হচ্ছে, সে দ্য রেট অফ ডিকে বা ডিকে রেট। হ্যাঁ, তুমি বলতে পারো যে আমরা যেটা এর আগে তোমরা নিউক্লিয়াস ডিকে দেখছো না, নিউক্লিয়ারের যে মানে নিউক্লিয়ন্স যে যেভাবে ডিকে হয় বা যে নিউক্লিয়াসের, সো ভিটা হচ্ছে সে রেটকে ইন্ডিকেট করে। আর এ তো তার সাথে যে কনস্ট্যান্টটা যেটা মনে করো এক্সপোনেনশিয়ালটা ইটা কোন জায়গা থেকে শুরু হইলো, মানে দা মানে ইয়া পয়েন্ট আর কি, ওয়াই লেভেলের ওই পয়েন্টটা এ, সেটা তো আমরা জানি। তাহলে তাহলে এক্সপেরিমেন্টালি যে অ্যাপসটাকে সেই জিনিসটা বলছে। তারপরে এখানে বলছে such an exponential relation is consistent with a single electron model of a superconductor involving a gap of the order of kTc per electron in the spectrum of available energy levels. স্পেকট্রামের মধ্যে তারা এই গ্যাপটা দেখছে। আচ্ছা, তার মানে বাউন্ড স্টেটের একটা অস্তিত্ব। আচ্ছা, তারপরে এই পেপারের হচ্ছে এই বিভিন্ন জায়গায়, মানে আমি হচ্ছে পেপারটা একটু যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো আর কি, তো এই ডাটা গুলা হচ্ছে দেখানো আছে। সেই ডাটা গুলা প্লট করলে যে মেইনলি যে ওভারভিউটা বা অবজারভেশনটা পাবা এইখানে আর কি, ফিট করে তারা রেজাল্টটা দেখছে আর কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট। যেহেতু এটা ছিল আমাদের মেইন ইম্পর্টেন্ট বিষয়টা, it was immediately evident that CES was not proportional to TQ as suggested by the Gotter-Casimir theory. তো তারপরে এখানে দেখো যে তারা but could be well represented below about 0.7 TC by an exponential এত in the form এত। তো সেটা হচ্ছে তোমার এই যে এক্সপেরিমেন্টাল অবজারভেশনটাকে ফিট করা, এটা হচ্ছে মানে এই তুমি এটা কিভাবে পেয়েছো, এইটা হচ্ছে এই যে গ্রাফটাকে তুমি জাস্ট এইভাবে এক্সপোনেনশিয়ালি ফিট করলাম, ঠিক আছে। তো ফিট করতে গেলে এই যে দেখো ই টু দি পাওয়ার এত, তো এই পার্টটা আর কি এই, তাহলে এ এর ভ্যালু কত আর বি এর ভ্যালু কত, ঠিক আছে, কত হইলে এরকম একটা স্ট্রেট লাইন তুমি পাবা বা ফিট করাইতে পারবা। এখানে হচ্ছে দুইটা মেটালের জন্য তারা করছে। তো এই ফিটিংটা এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল অবজারভেশন, আর আমি যে ডাকতেছি এটা ধরো একটা ফিটিং। তাহলে মানে তুমি একটা এটা নিউ প্লট দিয়ে আমি একদিন তোমাদের দেখাবো না, যে এটা হচ্ছে তারা নায়োবিয়াম যেটা এনবি, আর একটা হচ্ছে সরি এটা আমি একটু অন্যভাবে দেখাই, আন্ডু করে এই যে নায়োবিয়ামের আর একটা করছে টেন্টালামের। তো তারা এই জিনিসটা স্টাডি করছে, করে করে দেখছে। ফিগার 5-6 তুমি দুইটাই দেখতে পারো। আর এখানে হচ্ছে ভ্যানাডিয়াম, এখানে আর একটা ইকুয়েশনের সাথে কম্পেয়ার করছে, যেটা ধরো সুপার কন্ডাক্টর না বা সুপার কন্ডাক্টরকে প্রেজেন্ট করে না এরকম একটা ইকুয়েশন, আর এই সুপার কন্ডাক্টর সেট দুইটা। তার মানে এইগুলা এই দুইটা জিনিস হচ্ছে আমার ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্ট, আর সেই এক্সপেরিমেন্ট মানে ইলেকট্রনিক হিট ক্যাপাসিটির, আর সেই জায়গাতে সুপার কন্ডাক্টিং স্টেটে আর কি। এই যে দেখো তোমার এই টিসি যখন টি তখন হবে কত 1 না, এই ভ্যালুটা। আর তাহলে টিসি যখন টি, তাহলে টি যখন কম টিসি থেকে তখন ভ্যালুটা হবে বেশি না। তাহলে এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা কি ইন্ডিকেট করে বলতো, লেস দেন টিসি না, বুঝতে পারতেছো এই স্কেলটা। যখন টিসি ইকুয়াল টু টি তখন তো ভ্যালুটা হচ্ছে 1, তো যখন টি হচ্ছে লেস দেন টিসি মানে ক্লোজ টু দ্য জিরো কেলভিনের দিকে যাচ্ছে, তো যত জিরোর দিকে যাবে তত ভ্যালুটা বাড়তে থাকবে এবং ইনফাইনাইট হবে, রাইট? আমার কথা বুঝতেছো না বুঝতেছো না, বোঝা জি যাচ্ছে? স্যার, বুঝতেছি স্যার। তাহলে সো এইটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে আমার টিসি। তো সেখান থেকে আমরা দেখতেছি এই বিহেভিয়ারটা একটু অন্যরকম।
এক্সপোনেনশিয়াল ডিকে হচ্ছে। আচ্ছা, তার মানে এটা গেল। তো আমরা এই পেপারটা একটু দেখলাম। আর একটা পেপার আছে, এই পেপারটাতে আসো আনডু করতে হবে। এই পেপারটাতে হচ্ছে তোমার ওই যে আইসোটোপ ইফেক্টটা, যেটা দ্য আইসোটোপ ইফেক্ট ইন সুপার কন্ডাক্টিভিটি। তো এইখানে হচ্ছে এই যে আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো দাগায় রাখছি, সেইখানে আমরা আমরা দেখছি যে আইসোটোপ বা ওই একই একই আইসোটোপ যেহেতু সেম ম্যাটেরিয়াল, তো এখানে যখন তোমার ওই প্রোটন বা ওই যে নিউট্রন নাম্বার যেটা আছে, প্রোটন তো না, নিউট্রন নাম্বার যেটা যখন চেঞ্জ হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে টিসিটা, হ্যাঁ টিসি যেটা ট্রানজিশন টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সেটা তখন ম্যাচের সাথে প্লট করে দেখা হলো যে ওইটা একটা পাওয়ার ল বিহেভ করে। আচ্ছা, এখানে আমার অনেক কিছু বলার আছে, এটা আমি আসলে এখন তোমাদের এগুলো বোঝাইছি স্ট্যাটিস্টিক্স বা এগুলো পড়ে আসছিলাম, তো ওইখান থেকে ধরে ধরে একটু আগানো দরকার ছিল। এনিওয়ে, ফোননের বিষয় যেহেতু বুঝতে পারছো, ফোনন মিন্স কি? ফোনন মিন্স বোজ-আইনস্টাইন, নাকি মাথায় আছে তো? এবং সেটা কি ছিল বলতো? এই যে এইটা কি ছিল আমার, সেটা ছিল আমার বোজ-আইনস্টাইনের ফর্মুলাটা। মনে আছে? মনে পড়ে না, ভুলে গেছো? এটা হচ্ছে আমার বোজ-আইনস্টাইন ডিস্ট্রিবিউশন, বিকজ উই আর নাও থিঙ্কিং অ্যাবাউট ফোনন। আচ্ছা, তোমার ওই আইডিয়াটা চলে আসবে যে ফোনন নিয়ে আলাপ করছিলাম, তো এখানে আমি একটু বলতে চাচ্ছিলাম ফোনন নিয়ে। তো কিন্তু আজকে আমার 12টা একটা ক্লাস আছে। এইখানে এই জিনিসটা কিভাবে আসলো, এটা হচ্ছে কিভাবে আসলো বা এই পার্টটা কিভাবে আসলো, তোমরা প্ল্যাঙ্ক রেডিয়েশন ফর্মুলা বা ওই জিনিসগুলো থেকে আমাদের এখানে আসতে হবে। মানে আমাদের বোজ-আইনস্টাইন যেটা, বোস সাহেব যেটা করছিলেন, তো বিজ্ঞানী বোস, তো এইখানে এই পার্টটা আমার একটু আলোচনা করা দরকার ছিল, আজকে আর হচ্ছে না। ঠিক আছে, তা আমরা নেক্সট রবিবার আবারও 11টায়। ভালো থাকো, আমার আজকে একটা ক্লাস আছে। Okay, sir. Thank you, sir. আইনস্টাইন দিয়ে এটা এক্সপ্লেন করবো, এন্ড দেন আমি ওইটা আসলে দেখো কত কিছু পড়ানোর দরকার ছিল। হ্যাঁ, তারপরে আমি ইন্ট্রোডাকশন আসবো, এই যে এনার্জি গ্যাপ বিসিএস থিওরি। আচ্ছা, তাহলে আমরা ওইটা পরের দিনে আলাপ করবো না, তোমার ফোননের কাহিনীটা অনেকটা এখানে চলে আসবে। রেখে দিলাম, বাই।